আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাত 12টা, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছি। রাস্তায় হাঁটছি, একা একা কানে হেডফোন লাগিয়ে ফোনটা বের করে ফেসবুকে গোতাচ্ছিলাম আর হাঁটছিলাম। হঠাৎ করে একটা বৃদ্ধ লোকের সাথে ধাক্কা খেলাম। সরি আঙ্কেল বলে বৃদ্ধের দিকে তাকালাম। বৃদ্ধের গায়ে একটা লাল পাঞ্জাবি। আমি অনেকটা অবাক হলাম, কারণ বৃদ্ধের পুরো পাগুলো পাঞ্জাবি দিয়ে ঢাকা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বৃদ্ধের দিকে। হঠাৎ করেই পেহলি নজর মে কেসা জাদু কর দিয়া ফোনের রিংটংয়ে ধ্যান ভাঙলো আমার। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা একটা নাম্বার। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে আমাকে সালাম দিল। আমিও সালামের উত্তর দিলাম। এবার আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বলতে লাগলো, আপনি কি মিস্টার শিমুল? জি আমি শিমুল। আপনাকে তো চিনলাম না, কিন্তু আপনি কে? আমি কে, কেন ফোন দিছি এগুলো জিজ্ঞেস না করে আপনার সামনে যে বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে ওনাকে ফোনটা দিন। আমি আশ্চর্য, আমার সামনে বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে, ওই মেয়েটা কিভাবে জানলো কি করে? মনে মনে ভাবছি। কি হলো, এত ভাবনা চিন্তা বাদ দিয়ে ফোনটা দিন তো। আমি কিছু না বলেই ফোনটা চাচার দিকে এগিয়ে দিয়ে বললাম, ধরুন চাচা মিয়া আপনার ফোন। চাচা মিয়া আমার দিকে তাকিয়ে অনেকটা অবাক করে দিয়ে মুচকি হেসে ফোনটা হাতে নিলেন। তারপরে একটু দূরে চলে গেলেন। প্রায় অনেকক্ষণ ধরে কথা বলার পর আমার কাছে এসে বললেন, এই নাও বাবা। বলে বৃদ্ধ লোকটা আমার দিকে ফোনটা এগিয়ে দিলেন। আমি ফোনটা হাতে নিয়ে নাম্বারটা দেখতে লাগলাম। আমি অনেকটা অবাক হলাম, কারণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি কোনো নাম্বার নেই। সামনে তাকালাম, আজব বৃদ্ধ লোকটাকেও এখন আর দেখতে পাচ্ছি না। সাথে সাথে হাওয়ায় মিলে গেল। শিমুল প্রাণে বাঁচতে চাইলে পালা। এটা কোনো মানুষ না, এটা মনে হয় ভূত। উসাইন বোল্টের পুরনো দৌড়টা আবার দিলাম, কিন্তু এ কি, বৃদ্ধ লোকটাও আমার সাথে দৌড়াচ্ছে। আমি কিছুতেই তার সাথে পেরে উঠতে পারছি না। পারবই বা কী করে, ভূত বলে কথা। হঠাৎ করেই বৃদ্ধ লোকটা আমার একেবারে কাছে চলে আসলেন। হাই হাই, এ কি, বৃদ্ধের হাতে ইয়া বড় একটা ছুরি। বৃদ্ধের হাতে ছুরি কেন? তাহলে কি এটাই শিমুল ভাইয়ের শেষ রাত? আমি ভাবছি, কত বড় হারামি আপনারা, আমার জান বের হয়ে যাচ্ছে আর আপনারা কিনা বসে বসে মজা নিচ্ছেন। নেন, যত খুশি নেন, আমারও একদিন সময় আসবে, তখন সবাইকে দেখে নেব। আরে আজকে বাঁচলে তো নেব। কিরে, কি এত ভাবছিস? ও মাগো, বৃদ্ধ বলে কি? আমার মনেই ছিল না যে আমি বৃদ্ধের সাথে দৌড়াচ্ছি। এত দৌড়াচ্ছি, কিন্তু বাসার কাছে আসতে পারছি না। আজব, এটা কোথায় যাচ্ছে আমি? সামনে তো দেখা যায় ইয়া বড় জঙ্গল। না, আর মনে হয় শেষ রক্ষা হলো না। ভাই, আপনাদের অনেক গল্প শুনিয়েছি, কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আজকেই মনে হয় আমার শেষ রাত। যদি তাই হয় তাহলে 40-এর দাওয়াত রইল। যদি তাই হয় সবাই খেয়ে যাবেন। যাই হোক, আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। বৃদ্ধ লোকটাকে এখন আর দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জঙ্গলে এলাম কি করে? আবার ইয়া বড় জঙ্গলে কাউকে দেখতেও পাচ্ছি না। হঠাৎ করে উপরের দিকে চোখটা গেল। হাই হাই, বৃদ্ধ দেখি ছুরি হাতে নিয়ে আমার দিকে আসছে। দৌড় দিতে চাইলাম, কিন্তু এ কি, আমার পা নড়ছে না কেন? তাকিয়ে দেখি দুটো হাত আমার পাগুলোকে জাপটে ধরে রেখেছে। না, আজকে আমি শেষ। বৃদ্ধ লোকটা একেবারে আমার কাছে চলে এসেছে। কিন্তু আমি কি করলাম? বৃদ্ধ আমাকে মারতে চাইছে কেন? মরার আগে অন্তত আমার সঠিক কারণটা আমার জানা দরকার। তাই বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম আমি, আচ্ছা চাচা, আমাকে আপনি মেরে ফেলতে চাচ্ছেন কেন? ভয়ঙ্কর একটা হাসি দিয়ে, মরার সময় কথা বলতে নেই, তাই চুপ করে থাক, একদম কথা বলবি না। মরার আগে অন্তত একবার হলো একটু শব্দ করে কেঁদে নেই। আজকের পর থেকে তো আর কান্না করতে পারবো না, তাই শব্দ করে কান্না শুরু করে দিলাম। এই চুপ কর বলে চাচা আমার পেটের মধ্যে ছুরি চালিয়ে দিল। ও মাগো, আমি শেষ। ওই কি হয়েছে তোর? আমি কি বেঁচে আছি নাকি মারা গেছি? দাঁড়া, তোর ফাজলামো আমি বার করছি। হাই হাই, আম্মু আসলো কোথা থেকে এই জঙ্গলে? মনে হয় ভূত চাচা আম্মুর রূপ ধারণ করছে। আপনি কি সত্যি আমার আম্মু নাকি ভূত? এই রে খাইছে, আমার আম্মু তো দেখছি ঝাড়ু হাতে আমার দিকেই তেড়ে আসছে। সামনে তাকিয়ে দেখি ল্যাপটপে ভূতের, তার মানে এতক্ষণ ধরে আমি ল্যাপটপে ভূতের ছবি দেখছিলাম, আর এই ছবি দেখে আমি ভূতের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। তবে এবার মনে হয় সত্যিকারের ভূত আমার ঘাড় মটকাবে। মানেটা বুঝলেন না? আম্মু এখন আমার ঘাড় মটকাবে কেন যে ভূতের ছবি দেখতে গেলাম। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। আম্মু আসার আগে পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে গেলাম। আমাদের বাসার পিছনে একটা ভালোই মোটামুটি ঝোপ আছে, ওই কোণটায় লুকিয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর উপরের দিকে আবার চোখ গেল আমার। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।
একটা মেয়ে মাথায় একটা রাজকীয় মুকুট, সাথে অনেকগুলো মেয়ে পেছন পেছন হাঁটছে। আমিও কিছু না ভেবে উপরের দিকে তাকিয়ে মেয়েটাকে অনুসরণ করে যাচ্ছি। হঠাৎ করে একটা গাছের সঙ্গে ধাক্কা খেলাম। ভাবলাম স্বপ্ন দেখছি হয়তো, তাই পিছন ফিরে তাকালাম। এ কি, কিন্তু পিছনে তাকিয়ে দেখি সব অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। মাথাটা কেমন জানি ভারী হয়ে আসছে, খুব ক্লান্ত লাগছে, আবার খুব ঘুমও পাচ্ছে আমার। আস্তে আস্তে চোখগুলো বুজে আসছে। হঠাৎ করে কিভাবে যেন ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো চারদিকে তাকিয়ে দেখি আমি হাসপাতালে। আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আম্মু কাঁদছে কেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি হাসপাতালে এলাম কি করে কিছুই বুঝতে পারছি না। উঠে বসতে চাইলাম কিন্তু পারছি না, মাথাটা ধরে আছে, মাথাটা পর্যন্ত নাড়াতে পারছি না। কিছুদিন ধরে এইরকম একটা স্বপ্ন দেখছি, আবার মাঝে মাঝে স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয়। কিছুদিন হাসপাতালে থাকার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম। ডাক্তার বলেছে মানসিক চাপে এরকমটা হয়েছে। আমাকে নাকি সবসময় হেলদি পুষ্টিকর খাবার এবং হাসি খুশি থাকা দরকার। তাই আম্মু কিছুদিনের জন্য আমাকে সুন্দরবন পাঠিয়ে দিলেন তার এক ফুপুর বাসায়। আমিও দ্বিমত পোষণ করলাম না, কারণ সুন্দরবন আমার প্রিয় জায়গা। ব্যাগ গুছিয়ে গিটারটা কাঁধে ঝুলিয়ে বাসে উঠে রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। বাস চলছে তার নিজ গতিতে, আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি আর ফেসবুকে গল্প লিখছি। হঠাৎ করে হালকা একটা ঝাঁকুনি খেলাম, সম্ভবত বাসটা থেমে গেছে। কিন্তু এখানে থামলো কেন? বাস তো এখানে থামার কথা না। বাস থেকে সবাইকে নামানো হলো। ড্রাইভার বলল বাসে নাকি কি একটা সমস্যা হয়েছে। কন্ট্রাক্টর মামা বলল যান্ত্রিক ত্রুটি সমস্যা হয়েছে, তাই 2-3 ঘন্টা সময় লাগবে ঠিক করার জন্য। আমি ভাবতে লাগলাম এই 2-3 ঘন্টা কি করা যায়। ভাবছি রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটছি। নির্জন রাস্তা, কোনো বাড়িঘর নেই, নেই কোনো জীবজন্তু পশু পাখি মানুষের চিহ্ন। হাঁটতে হাঁটতে বাস থেকে অনেকটা দূরে চলে আসলাম। না, আর বেশি দূর যাওয়া যাবে না, তাহলে বাস চলে যাবে। পিছনে ফিরে বাসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। কিছু দূরে যেতেই আমার চোখটা আটকে গেল রাস্তার পাশ দিয়ে জঙ্গলের ভিতরে যাওয়া একটি রাস্তা দেখে। রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ। রাস্তাটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কি অদ্ভুত নির্জন রাস্তা। একটা গাছ আরেকটা গাছকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন যুগ যুগ ধরে তারা একে অপরকে আঁকড়ে ধরে রাখবে। রাস্তায় গাছগুলো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। বৃষ্টি হলেও মনে হয় এক ফোঁটা পানি মাটিতে পড়বে না। এই রে, এখন আবার বৃষ্টি নামলো কেন? বৃষ্টি শুরু হয়েছে, ধ্যাত, এখন কি যে করি। যাই রাস্তাটার নিচে গিয়ে দাঁড়াই বলেই দৌড় দিলাম। দৌড়ে গিয়ে রাস্তাটার একপাশে একটা গাছের নিচে দাঁড়ালাম। কিন্তু এ কি, রাস্তাটা কোথায় গেল? আমি জঙ্গলের মধ্যে এলাম কি করে? আমি চারদিকে তাকিয়ে পাগলের মতো রাস্তাটা খুঁজতে লাগলাম, কিন্তু রাস্তার পরিবর্তে চারদিকে অদ্ভুত ধরনের গাছ দেখতে পেলাম। তাহলে কি রাস্তা কোনো জাদুর রাস্তা ছিল, যেখানে যে কেউ প্রবেশ করলেই অন্য রাজ্যে হারিয়ে যাবে? রাস্তাটা খুঁজছি আর উপরের কথাগুলো ভাবছি। হঠাৎ করেই পা পিছলে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর যা দেখলাম তা আমি মনে হয় জন্মের পর থেকে কোনোদিন দেখিনি। অনেকগুলা মৃত মানুষের মাথার খুলি। আমার পা থেকে মাথা পর্যন্ত ঘামছে, ভয়ে পুরো শরীর কাঁপছে। আমি মনে মনে বললাম আর আল্লাহকে ডাকতে লাগলাম আর চিৎকার অনেক করছিলাম। হঠাৎ করেই কারো কণ্ঠ শুনে চিৎকার থামিয়ে কণ্ঠটা অনুসরণ করতে লাগলাম। শব্দকে অনুসরণ করে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছি। আরে মিয়া, ভয় পাইয়েন না, এটা গল্প। বাস্তব হলে হয়তো এতক্ষণে আমি পাগার পার হয়ে যেতাম। যাই হোক, জঙ্গলের ভেতর ঝোপঝাড়ের মধ্য দিয়ে দৌড়াচ্ছি। হঠাৎ করেই দূর থেকে খাম্বার মতো কিছু একটা দেখতে পেলাম। আরে আজব, এই জঙ্গলে কোনো প্রকার কারেন্ট নাই, তো খাম্বা আসবে কি করে? যাই হোক, গিয়ে দেখি। ভয়ে ভয়ে কাছে গেলাম। হায় হায়, এ কি দেখছি? এটা তো কোনো খাম্বা না, এটা একটা জলজ্যান্ত মানুষ। ধুর, মানুষ এত বড় হয় নাকি? না, এটা খাম্বাই হবে। একটা চিমটি কেটে দেখি তো। যেই ভাবা সেই কাজ, দিলাম এক চিমটি। ও মা গো, বাঁচাও বাঁচাও। আরে ভাই পালান, এটা কেন খাম্বা না, এটা একটা ভূত। আরে আমার পায়ের নিচে মাটি নাই কেন? তাকিয়ে দেখলাম খাম্বা। আরে ধুর, কি বলছি, ভূত আমাকে খপ করে ধরে ফেলেছে। আমাকে আস্তে আস্তে তার মুখের কাছে নিয়ে গেল। হাই হাই, মনে হয় আমাকে আস্ত গিলে ফেলবে। শিমুল, এটাই হয়তো তোমার শেষ নিঃশ্বাস। এবার দেখি আমার স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। না, ভূতটাকে একটু পাম দিয়ে দেখি বাঁচতে পারি কিনা। কিন্তু আমার আগেই ভূতটা আমাকে বলতে লাগলো, ভূতের রাজ্যে আপনাকে স্বাগত। হাই হাই, কয় কি? আমি তাহলে ভূতের রাজ্যে এসে গেছি? আরে ভাই রাখেন আপনার স্বাগতম, বাঁচলে তো স্বাগতম জানাবেন। আমি কি বাঁচব? ভূতটা হু 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 হা হা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল,
এ পর্যন্ত যত মানুষ আমাদের রাজ্যে এসেছে সবাই মারা পড়েছে। এখান থেকে কেউই বেঁচে ফিরতে পারে না। তোকেও মারিনি কেন জানিস? না ভূত কাকু, জানি না। কি, তুই আমাকে কাকু ডাকলি? যা, তোকে আর মারব না, আগেই মেরে ফেলতাম, কিন্তু আজকে আমাদের ভূতের রাজার মেয়ের জন্মদিন, আর জন্মদিনে কাউকে মারা রাজার নিষেধ। ভূত রাজার মেয়ে জন্মদিন বলে তুই বেঁচে গেলি। এই নে, এটা ধর। তুই আমাকে কাকু ডাকছস, তাই তোকে পরে আর মারব না, তাই তোকে পরেও মারব না। ভূতটা আমার হাতে একটা বড় ছুরি দিয়ে বলল, এখানে পদে পদে বিপদ, এইটা তোর কাছে রাখ, কাজে লাগবে। বাহ, কাকু ডাকার এত গুণ, আগে জানতাম না তো। আমি কিছুই না বলে ভূতটার দিকে তাকিয়ে রইলাম। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে ভূতটা বলল, কি রে, ভয় পাচ্ছিস? না ভূত কাকু। আমাকে ভূত কাকু ডাকবি না, আজ থেকে আমাকে শুধু কাকু বলে ডাকবি। ঠিক আছে ভূত কাকু। ও সরি, শুধু কাকু। কি রে, ভূত কাকুটা বুঝলাম, কিন্তু শুধু কাকু এটা আবার কি? এটা আবার কেমন বিপদে পড়লাম? বললাম একটা আর বুঝলো আরেকটা। যে সব ভূতেরা মানুষের প্রতি দয়া দেখায় তাদের শুধু কাকু বলে। ও, এখন বুঝলাম। আচ্ছা, এখন চল আমার সাথে। হাই হাই, এতক্ষণ আমার সাথে গল্প করে এখন হয়তো আমাকে খাওয়ার চিন্তা ভাবনা করছে। কিছুটা আমতা আমতা করে আমি ভয়ে ভয়ে বললাম, কোথায় যাব শুধু কাকু? আমার বাড়িতে। আল্লাহ গো, কয় কি? মনে হয় বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে কুইটটা বাইসা আমাকে খাবে। না, যাওয়া যাবে না। কিরে, তুই ভাবছিস তোকে খাবার জন্য বাড়িতে নিয়ে যাব, তাই না? হুম। আরে না, খেলে তোকে অনেক আগেই খেয়ে ফেলতাম। এখন চল তো। ভূত কাকু তো ঠিক কথাই বলছে, খাবার ইচ্ছা থাকলে অনেক আগেই আমাকে খেতে পারত। না, আগে গিয়ে দেখি। আচ্ছা ভূত কাকু চলেন। ভূত কাকুর সাথে নানান বিষয় নিয়ে কথা বলতে বলতে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। হঠাৎ করে একটা সুন্দর খালি জায়গায় আসলাম। এই জায়গাটা অনেক আমাদের শহরের মতোই দেখা যাচ্ছে, বড় বড় বাড়ি, বেশিরভাগ বাড়ি পাকা দালান, মাঝে মাঝে দু একটা বাড়িতে টিনের চাল। আমি তো মহা খুশি, মনে মনে ভাবছি কাকু তো বেশ ভালো, আমাকে ভূতের রাজ্য থেকে বের করে শহরে নিয়ে এসেছে। মনে হয় এখান থেকে আমাকে বাড়ি যাবার জন্য বাসে তুলে দিবেন। আমার তো মহা খুশি লাগছে, আমার মনের ভেতর আনন্দ বেড়েই চলেছে। না, ভূত কাকুকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। ধন্যবাদ কাকু, আপনি অনেক বড় মনের অধিকারী। পাম দিলাম আর কি। জানি, আর পাম দিতে হবে না। এখন চল, একটু সামনেই আমার বাসা। হাই হাই, কয় কি? তাহলে আমি এখন ভূতের রাজ্যেই আছি? আচ্ছা কাকু, আমরা কি এখনো ভূতের রাজ্যেই আছি? আর এটাই হলো ভূতের শহর। হাই আল্লাহ, ভাবলাম কি আর হলো কি, না আর বাঁচা গেল না। এখন থেকে আমার প্রধান কাজ হলো ভূতের রাজ্য থেকে বের হওয়ার, আর এই রাজ্যের সকল রাস্তাটা খুঁজে বের করা। এসব ভাবতে ভাবতে একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ভূত কাকু আমাকে বলল, এটাই হচ্ছে আমার বাড়ি। দাঁড়া, তোর কাকিকে আমি ডাক দেই। তোর কাকিকে দেখে তুই ভয় পাস নে, কেমন? ঠিক আছে শুধু কাকু। আমার কথা শেষ না হতে কাকু ডাক শুরু করে দিল, কই গো গিন্নি, ঘরে আছো? এখনই মনে হয় গোপালের বউ মানে ভূত কাকুর বউ আসবে। তো এত সাত সকালে শাড়ির মতো চেঁচাচ্ছ কেন শুনি? আরে দেখো, কাকি নিয়ে এসেছি। ভূতের বউ দরজাটা খুলে আমাকে দেখেই অবাক হয়ে গেল। আমার দিকে তাকিয়ে থেকেই বলল, এতদিন একটা কাজে কাজ করেছো, অনেকদিন ধরে মানুষের মাংস খাই না, আজকে খাওয়াটা চম্পেশ হবে। হায় আল্লাহ, এ তো দেখছি ভূত কাকুর চেয়ে সম্পূর্ণ বিপরীত। তার দেখি দয়া মায়া বলতে কিছুই নেই। ভূত কাকুর দিকে তাকিয়ে দেখি ভূত কাকু ও আমাকে দেখছে। এখন বুঝতে পারলাম এই ছিল ভূত কাকুর মনে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ভূত কাকু পেতনিটাকে মানে ভূতের বউকে বলল, গিন্নি, ও আমার ভাতিজা, ওকে খাওয়ার চিন্তা ভাবনা একদম করবা না। আরে আগে বলবে না? পেতনিটা আমার দিকে তাকিয়ে বলল, আসো বাবা, ভেতরে আসো। বাহ, পেতনিটার মধ্যেও কিছুটা মায়া দয়া আছে দেখছি। যাই হোক, ভূত কাকুর সাথে বাসার ভিতরে গেলাম। ওয়াও, আমি কল্পনাও করিনি বাসাটা এত সুন্দর হবে। ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতে লাগলাম, কিন্তু হঠাৎ করে আমার চোখটা আটকে গেল দেয়ালে টানানো একটা ছবি দেখে। আরে এটা তো সেই মেয়ের ছবি যাকে দেখে আমি বাগানে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। অনেক ভালো করে ছবিটা দেখতে লাগলাম। হ্যাঁ,
এটাই সেই মেয়েটা, যে মেয়েটাকে সারা রাস্তা অনুসরণ করতে করতে আমি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আমি অবাক হয়ে ছবিটা দেখতে লাগলাম। হঠাৎ করে আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি ভূতকাক্কু দাঁড়িয়ে আছে। আমাকে এমন চিন্তিত দেখে ভূতকাক্কু বলল, কি হয়েছে ভাতিজা, মন খারাপ? আরে মন খারাপ করো না, গিন্নি অনেক ভালো, তোমাকে চিনতে না পেরে এসব কথা বলেছে। না কাক্কু, এজন্য না। আঙুল দিয়ে ছবিটার দিকে ইশারা করে বললাম, ওই যে ছবিটা কার কাক্কু? কাক্কু আমার কথা শুনে মুচকি হেসে বলল, এটা হলো আমাদের রাজা, মানে ভূতদের রাজার মেয়ে। নাম কি ওর? ওর নাম কেয়া। আজকে তো ওরই জন্মদিন। আজকে ওর 19 বছর পূর্ণ হলো। আমি তো ওদের রাজপ্রাসাদেই কাজ করি। আচ্ছা ভাতিজা, তুমি এখন একটু রেস্ট নাও, আমি একটু বাজারে যাব। বলেই ভূতকাক্কু গন্তব্যের দিকে বেরিয়ে গেলেন। আমারও কিছু ভালো লাগছিল না, তাই কাকিকে মানে ভূতকাক্কুর বউকে বলে গিটারটা নিয়ে একটু বাহিরে বের হলাম। কিন্তু এ কি, সবাই আমাকে এইভাবে দেখছে কেন? আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর পৌঁছে গেলাম। অনেকক্ষণ যাবৎ জঙ্গলে বসে আছি, কিছুই ভালো লাগছে না। আম্মুর কথা মনে পড়ছে শুধু। হঠাৎ করে চমকে উঠলাম একটা ছোট ভূতকে দেখে। সম্ভবত এটা ভূতের বাচ্চা। আমি তাকিয়ে দেখছি ভূতের বাচ্চাটাকে। দেখলাম ভূতের বাচ্চাটা আমার দিকে আসছে। আমার একটু কাছে এসে বলল, হোয়াট ইজ ইওর নেম ব্রো? ও মা গো, ওটা কি ভূতের বাচ্চা দেখি ইংরেজিতে প্রশ্ন করে। মাই নেম ইজ শিমুল অ্যান্ড ইওর? আমি বেশি ইংরেজি বলতে পারি না। আমার নাম হলো মাহমুদ। আমি হলাম এই রাজ্যের রাজকুমার। আমার বাবা হলেন ভূতের রাজা। তাই তো বলি, ব্যাটারে তো ভাব কেন? এটা হলো এদেশের রাজকুমার মানে কেয়ার ভাই। তোমার বোনের নাম কি কেয়া? আপন নাম? বলেই ভূতের বাচ্চাটা আমার গিটারটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি? এটা গিটার, এটা দিয়ে গান গাওয়া যায়। আমি গান খুব পছন্দ করি, আমার একটা গান শোনাও না শিমুল ভাইয়া। ঠিক আছে, বলেই গান ধরলাম। আশিকি 2 ছবির একটা গান। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना का वजूद मेरा। চোখ বন্ধ করে গান গাচ্ছিলাম। গানটা শেষ হতেই অনেকের করতালিতে চোখটা খুলে একটা বড় ধরনের শখ খেলাম। দেখলাম বনের সব পশু পাখি মুগ্ধ হয়ে আমার গান শুনছিল। ইঁদুর, বিড়াল, শিয়াল, বাঘ, হাতি, বনের সব পশু পাখি আমাকে ঘিরে ধরে বসে বসে গান শুনছে। আবার দেখলাম কয়েকটা বানর গানের তালে নাচানাচিও শুরু করে দিয়েছে। ও মা, এ কি! উপরে তাকিয়ে তো পুরাই টাসকি খেলাম। একটা ভূত আর একটা পেতনি গাছের ডালে বসে একজন আরেকজনের হাত ধরে রোমান্টিক স্টাইলে ড্যান্স করছে। ভূত আর পেতনির নাচানাচি দেখে আমি গান থামিয়ে হাসতে লাগলাম এবং তাদের নাচানাচি দেখায় ভালো করে মনোযোগ দিলাম। গভীর মনোযোগ দিয়ে তাদের নাচানাচি দেখছিলাম। হঠাৎ করেই আমার পায়ে কিছু একটার কামড় অনুভব করে। এদিকে তাকালাম, এ কি! এ তো একটা ইঁদুর। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার এভাবে চুপ থাকা দেখে ইঁদুরটা আমাকে বলতে লাগলো, সরি শিমুল ভাই, আমি ইচ্ছে করে আপনার গায়ে কামড় দিইনি। আপনার গান শুনে ওই পাশের গ্রাম থেকে গেন্নের সাথে ঝগড়া করে এসেছি। এসে দেখি আপনি গান থামিয়ে অন্যদিকে চেয়ে আছেন, তাই কামড় দিছি। হাই হাই, এটা আমি কি শুনছি? ইঁদুরও কথা বলতে পারে নাকি? তাও আবার আমাকে শিমুল ভাই বলে ডাকছে। হতে পারে, কারণ এটা ভূতের রাজ্য, তো এখানে সবই সম্ভব। সরি ইঁদুর দাদা। ও মা, এ কি! ইঁদুরটা আমার দিকে এইভাবে চোখগুলো বড় বড় করে তাকাচ্ছে কেন? ইঁদুরটা চোখ বড় বড় করে আমার কাছে এসে বলল, শিমুল ভাই, আমাকে দাদা ডাকবেন না। দাদা ডাকলে তো কেমন বুড়ো বুড়ো মনে হয়। দেখছেন না আমি এখনো অনেক জোয়ান। বলেই ইঁদুরটা তার সামনের চুলগুলো হাত দিয়ে পিছনে নিয়ে একটা হিরো স্টাইলে স্মাইল দিল। ওহ, কি দারুণ লাগছে। ঠিক আছে, তোমাকে কি বলে ডাকবো তাহলে? আমার নাম হলো চুইংগাম, আর আমার গিন্নির নাম হলো সিন্ডারফুট। সবাই আমাকে গাম বলে ডাকে, আপনিও এই নামেই ডাকবেন। ঠিক আছে চুইংগাম কাক্কু। সব পশু পাখি আমাকে অনুরোধ করছে গান গাওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে কাল থেকে গান গাইব। আজকে শরীরটা ক্লান্ত আর ভালো লাগছে না। আজকে সবার সাথে পরিচিত হয়ে নেই। তারপর ইঁদুর মানে চুইংগাম কাক্কু একে একে সবাইকে পরিচয় করিয়ে দিতে লাগলো। প্রথমে
একটা ছোট ইঁদুরকে দেখিয়ে বলল, তারপর হাতিকে দেখিয়ে বলল, তারপর শিয়ালকে দেখিয়ে বলল। এইভাবে চুইংগাম কাক্কু প্রত্যেকের পরিচয় করিয়ে দিতে লাগলো। কিন্তু চুইংগাম কাক্কুর কপালে এই সুখ বেশিক্ষণ টিকল না। একটু পরেই চুইংগাম কাক্কুর বউ মানে সেন্টার ফ্রুট এসে হাজির। এসেই ধুমধাম ঝাড়ু দিয়ে পিটাতে শুরু করলো। এদিকে ঝাড়ুর বাড়ির কারণে চুইংগাম কাক্কুর লুঙ্গি গাছের ডালে আটকে গেল। এখন চুইংগাম কাক্কু পাল্টা অ্যাকশন শুরু করে দিল, যাকে বলে বউ পিটানো। চুইংগাম কাক্কু উড়াধুরা ছক্কা মারতে শুরু করলো তার গিন্নি সেন্টার ফুডকে। ম্যাচ যখন চরম উত্তেজনায় তখনই বৃষ্টি এসে হানা দিল। মানে চুইংগাম কাক্কুর ভাই বাবুলগাম এসে তার ভাবিকে রক্ষা করতে লেগে গেল। কিন্তু চুইংগাম কাক্কুও এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। এদিকে তার পরনে লুঙ্গি নেই, এই বিষয়ে তার কোনো খবরই নেই। অবশেষে আম্পায়ারের কারণে ম্যাচটা বাতিল হলো। মানে বুঝলেন না, সকল পশু পাখিরা মিলে ইঁদুর কাক্কুকে ধরে থামালো। না, আজকে আর গান শোনা হবে না। সবাই যার যার মতো বাড়ির দিকে চলে গেল। শুধুমাত্র আমি আর মাহমুদ মানে কেয়ার ভাই বসে আছি। বসে বসে দুজনে মিলে খুব গল্প করছি। কিন্তু হঠাৎ করে একটা বাঘকে আমাদের দিকে আসতে দেখলাম। আমি ভাবলাম এটাও হয়তো গান শুনতে এসেছে অন্য পশু পাখিদের মতো। কিন্তু এ কি, মাহমুদ মানে কেয়ার ভাই ওটাকে দেখেই দৌড় শুরু করে দিছে। দৌড়াচ্ছে আর পিছন ফিরে বলছে, শিমুল ভাই পালাও পালাও, ওটা একটা শয়তান। ও আল্লাহ, কয় কি? কিন্তু এই অল্প সময় আমি পালাবো কি করে? না, তাও চেষ্টা করে দেখি। কি বলেন? দিলাম এক দৌড়। কিন্তু শয়তান বলে কথা, ওর সাথে কি আর আমি দৌড়ে পেরে উঠব? আমায় খপ করে ধরে ফেললো। আস্তে আস্তে আমাকে ওর মুখের কাছে নিয়ে যাচ্ছে। হয়তো এখনই আমাকে খেয়ে ফেলবে। আমি সর্বশক্তি দিয়ে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এটাই মনে হয় আমার জীবনের শেষ রাত। আস্তে আস্তে শয়তানটার মুখের ভিতরে চলে যাচ্ছি, আর একটু ভিতরে গেলেই একেবারে মুখের ভিতরে চলে যাব। আমি চোখগুলো বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। হঠাৎ করেই কে যেন আমায় পিছন থেকে হ্যাঁচকা টান দিল। আমি মাটিতে পড়ে গেলাম। শয়তানটা আমাকে এক হাতে ধরতে চেষ্টা করলো, কিন্তু পারল না। পাশেই ছিল একটা পুকুর। একেবারে পুকুরে গিয়ে পড়লাম। দেখলাম শয়তানটা আস্তে আস্তে মাটির মধ্যে শুয়ে পড়েছে। মনে হয় কেউ শয়তানটাকে মেরে ফেলেছে। কিন্তু কে মেরেছে? মনে হয় ভূত কাক্কু। পানিতে বসেই এসব ভাবতে লাগলাম। কিন্তু এ কি দেখছি আমি ভুল দেখছি না তো? এইটাই তো সেই মেয়েটা যাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখতাম। আর ভাই, এখনও বুঝলেন না কে ওটা? অবশেষে তাহলে আমার হিরোইনের সাথে দেখা হলো। ও হচ্ছে ভূত রাজার মেয়ে কেয়া। কিন্তু আমি এটা চিন্তা করে পাচ্ছি না। কিন্তু ওকে তো দেখতে হুবহু আমার মতো, মানে মানুষের মতো দেখাচ্ছে। যাই হোক, কেয়াই তাহলে শয়তানকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছে। না, এখনই ওর সামনে যাওয়া যাবে না। পানিতে একটু লুকিয়ে থাকি, দেখি কেয়া কি করে। পানির মধ্যে একটা ঝোপের আড়ালে লুকিয়ে দেখতে লাগলাম। দেখলাম ভূত রাজার মেয়ে মানে কেয়া আমাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজছে। হায় হায়, ও তো দেখছি আমাকে খুঁজে এদিকেই আসছে। এখন কি যে করি? না, কিছু একটা বের করতে হবে। উপায় এখন একটাই, আমাকে মৃত মানুষের মতো একটু অভিনয় করতে হবে। যেই ভাবা সেই কাজ। আস্তে করে ঝোপের আড়াল থেকে বের হয়ে পানির ওপরে ভেসে যাচ্ছি, যাতে করে বোঝা যায় আমি পানির মধ্যে পড়ে পানি খেয়ে এখন ভাসছি। একটা চোখ হালকা একটু খোলা রাখছি, যাতে দেখা যায় কে আমাকে দেখেছে কিনা। হ্যাঁ, প্ল্যান কাজে দিছে। এই তো, কেয়া আমাকে দেখে আমার দিকে পাগলের মতো ছুটে আসছে। এসেই ধপাস করে পানিতে নেমে আমার একেবারে কাছে চলে এসেছে। আমাকে কোনো রকম তার কাঁধে তুলে নিয়ে পানি থেকে উপরে উঠল। আমিও আমার শরীরটাকে এমনভাবে রাখলাম যাতে বোঝা যায় অনেক পানি খেয়েছি। কেয়া আস্তে আস্তে তার দুই হাত দিয়ে আমার পেটে চাপ দিতে লাগলো। কিন্তু আমিও এত সহজে ছেড়ে কথা বলছি না বাছাধন, তাই মুখ দিয়ে কোনো পানি বের করলাম না। কেয়া এবার আমার মুখটা তার হাত দিয়ে হা করানোর চেষ্টা করছে, কিন্তু এবারেও ব্যর্থ হলো। এবার বাছাধন আমাকে লিপস্টিক না খাইয়ে যাবা কোথায়? কিছুতেই কাজ হচ্ছে না দেখে কেয়া তার মুখটা আমার মুখের কাছে নিয়ে আসলো। আমার হার্টবিট ওঠানামা করছে।
তবে লিপস্টিক খাওয়ার লোভে এটাকে সান্ত্বনা দিয়ে রাখলাম। অবশেষে মনোবাসনা পূর্ণ হলো। কেয়া তার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিলেন। অজানা এক রাজ্যে হারিয়ে গেলাম আমি। এভাবে কিছুক্ষণ চেষ্টা করার পর ও মুখ দিয়ে কোনো পানি বের হচ্ছে না দেখে কেয়া হাল ছেড়ে দিল। কিন্তু আমি ছাড়বার পাত্র নই। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কেয়া ব্যাপারটা বুঝতে পেরে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এতক্ষণ শুধু লিপস্টিক খাওয়ায় ব্যস্ত ছিলাম বলে ওর চেহারাটা ভালো করে লক্ষ্য করিনি। এ যেন এক রূপকথার রাজকন্যা। কেয়া এমনিতেই অনেক সুন্দর, ভেজা চুলে থাকে, আরও দ্বিগুণ সুন্দর লাগছে। কিন্তু এ কি, কেয়ার হাতে ইয়া বড় একটা ছুরি। আমি কিছু বলে ওঠার আগেই ও আমাকে বলল, আমার সাথে ফাজলামো না, বার করছি তোর ফাজলামো। ও মা গো, ও আমার দিকে এভাবে আসছে কেন? না, ব্যাপারটা সুবিধার লাগছে না। আজকে আর লিপস্টিক খাওয়ার চিন্তা ভুলেও করা যাবে না। সুযোগ পেলে অন্য একদিন পেট ভরে খেয়ে নেব। আজকে আমি পালাই। বলেই দিলাম এক ভো দৌড়। কিন্তু এ কি, আমি সামনে এগোতে পারছি না কেন? পিছনে তাকিয়ে তো একটা বড় ধরনের ঝটকা খেলাম। কে আমার লুঙ্গি ধরে টানছে। হাই হাই, এখন যদি লুঙ্গি খুলে যায়, গেল গেল শিমুল, তোর মান ইজ্জত সব গেল। কেয়া যেইভাবে লুঙ্গি টানা শুরু করেছে তাতে শুধু লুঙ্গি না, এইভাবে টানলে মনে হয় আমার নাট বল্টুও সব খুলে চলে আসবে। না, এভাবে আর থাকা যায় না, কিছু একটা করতে হবে। এই আপনি করছেন কি? এইভাবে টানলে তো লুঙ্গি খুলে যাবে। আমি তো তাই চাচ্ছি। হাই হাই, কয় কি, এমনিতে একটু আগে মান ইজ্জত বেঁচে কটকটি খাইছি, এখন যাও একটু আছে, এইটুকু বাকি রাখবো না মনে হচ্ছে। দেখুন এটা কি করছেন, ভালো হবে না বলে দিলাম। এই তো, এটা তো সবাই জানে। বিজয়ের হাসি হেসে, হায় আল্লাহ, এ তো দেখছি কিছুতেই আমাকে ছাড়ছে না। দেখুন আপনি কিন্তু শিশুর নির্যাতন করছেন। আপনি শিশু? ওলে বাবা লে, তাহলে তো বেশ ভালো। কিভাবে ভালো? আপনি শিশু, আর শিশুদের লজ্জা শরম থাকে না, তারা লজ্জা কি বোঝে না। হায় আল্লাহ, এটা কোন বিপদে পড়লাম আবার। ভাবলাম কি আর হলো কি। আমি কিছু বলতে যাব তার আগে কে একটা হ্যাঁচকা টান দিয়ে আমার লুঙ্গিটা খুলে ফেললো। হায় আল্লাহ, গেল আমার মান ইজ্জত, সব গেল। মান ইজ্জত আর একটুকু বাকি রইল না। কচু গাছে ফাঁস নেওয়া ছাড়া এখন আমার আর কিছুই করার নেই। হায় হায়, আপনারাও কি কিছু দেখছেন নাকি? এখনও চেয়ে আছেন দেখছি। কি নির্লজ্জ। তাড়াতাড়ি সবাই চোখ বন্ধ করেন। আমি লুঙ্গি না পরা পর্যন্ত খুলবেন না। এ কি, বেঁচে গেছি আমি। আরে ভাই, বুঝলেন না, লুঙ্গির নিচে একটা শর্ট প্যান্ট পরা ছিল। আহা আহা, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। মনের সুখে গান গাইতে ইচ্ছে করছে আমার। না, একটা গান গেয়েই ফেলি। কেয়ার দিকে তাকিয়ে ওকে রাগানোর জন্য গান শুরু করে দিলাম। ভূতের মেয়ে কে আমার লুঙ্গি টেনেছে, লুঙ্গির নিচে প্যান্ট ছিল, তাই শিমুল ভাই বেঁচে গিয়েছে। মনের সুখে গানটা গাচ্ছি, কিন্তু এ কি, কে আমার দিকে এভাবে তেড়ে আসছে কেন? একেবারে রাগে ফুলতে ফুলতে আমার দিকে আসছে। না, ওকে আরেকটু রাগানোর দরকার। একটু রাগিয়ে দেখি কি হয়। রাগলে আপনাকে টমেটোর মতো লাল লাগে। টমেটো কি? টমেটো চিনেন না? আসুন আপনাকে চিনিয়ে দিই। ওই খবরদার, গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি তো তোর হাত পা ভেঙে রান্নার চুলায় বসিয়ে দেব। আপনি থেকে একেবারে এই মেয়ে তুইতে নেমে এসেছে দেখছি। আপনাকে আমি বিয়ে করতে চাই। অনেক দিনের শখ একটা পেতনিকে বিয়ে করে তার লিপস্টিক খাওয়ার। কি, আমি পেতনি আর আমার লিপস্টিক খাওয়া? দাঁড়া, বার করছি। বলেই কি আমার দিকে তেড়ে আসলো। আমাকে আর পাইকে এক দৌড়ে একেবারে সোজা ভূত কাকুর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বাসায় গিয়ে নাস্তা করে দিলাম এক ঘুম। হঠাৎ করেই মাঝরাতে আম্মুকে স্বপ্নে দেখলাম। ঘুম থেকে উঠে আম্মুর জন্য কাঁদতে লাগলাম। আমার কান্না শুনে ভূত কাকু আমার কাছে এসে বলল, ভাতিজা, খারাপ স্বপ্ন দেখেছ? না কাকু, আম্মুর কথা খুব মনে পড়ছে। আম্মুকে স্বপ্নে দেখলাম। আম্মু হয়তো আমার কথা খুব চিন্তা করতে করতে মারাই যাবে। ভাতিজা, এটা হলো ভূতের রাজ্য। এখানে সময় কখনো শেষ হয় না। তোমার বাস এখনো আগের জায়গাতেই আছে, সবই আগের মতোই। তোমার জীবনে এই সময়টা বাড়তি সময়। এখানে এসে কেউ বাঁচে না, তুমি প্রথম বাঁচলা। আর বেঁচে যখন গেছো, যাওয়ার সময় এখান থেকে বড় কিছু একটা নিয়ে যাইবা। এটা তোমার জীবনে বাড়তি পাওয়া হবে। তাই আম্মুর জন্য মন খারাপ করো না ভাতিজা। ঠিক আছে কাকু। কাকু, আপনাদের রাজার মেয়ে কেয়া দেখতে হুবহু মানুষের মতো। মানে আমার মতো কেন? আপনাদের থেকেও অনেকটা ভিন্ন। ও তোমাদের মতো। ও তো মানুষ, কোনো ভূত না। সে অনেক ঘটনা। কাকু বলেন, আমি শুনবো। আজ থেকে 18 বছর আগে আমি ও কেয়ার বাবা, মানে বর্তমানে রাজা, জঙ্গলে শিকার করতে বের হয়েছিলাম। শিকার করতে করতে এক সময়
আমরা এই জঙ্গলের পাশে নদীতে একটা ছোট মেয়েকে পড়ে থাকতে দেখি। তখন কেয়ার 1 বছর হবে। তখন আমাদের রাজা মানে বর্তমানে কেয়ার বাবা ছোট শিশু কেয়াকে পড়ে থাকতে দেখে খুব মায়া হয়। আবার রাজা তখন কোনো ছেলে মেয়ে ছিল না, তাই কেয়াকে তিনি রাজপ্রাসাদে নিয়ে এসে কোলে পিঠে করে মানুষ করেন। সেই থেকে কেয়া বড় হতে থাকে। ও খুব ভালো, আমাদের সবার বাড়িতে বাড়িতে এসে আমাদের খোঁজ খবর নেয়, কিন্তু কিছুদিন যাবৎ আসছে না কেন জানি না। আমি যতদিন আছি ততদিনও আপনাদের এখানে আর আসবে না। মনে মনে বললাম, ভাতিজা কি ঘুমিয়ে গেছো? কাকু আপনারে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন ঘুমিয়ে যাও, গুড নাইট। তারপর ঘুমিয়ে গেলাম। এক ঘুমেই রাত কাবার। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে হাঁটছিলাম রাস্তায়। ভাগ্য ভালো, রাস্তায় চুইংগাম মামার সাথে দেখা হয়ে গেল। চুইংগাম মামাকে সাথে নিয়ে কথা বলতে বলতে হাঁটছিলাম। হঠাৎ করে একটা বাড়ি থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে পেয়ে ওইদিকে গেলাম। চুইংগামকে আমার সাথে নিয়ে ঘরে প্রবেশ করলাম। কিন্তু এ কি, আমি ঠিক দেখছি তো? এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর। ও মাগো, পাশে দেখি কাজী নজরুল ইসলামও আছে। এটা কিভাবে সম্ভব? না, হয়তো আমি ভুল দেখছি। তাই চুইংগামকে মানে ইঁদুরকে বললাম। চুইংগাম ইঁদুরকে লক্ষ্য করে, জি ওস্তাদ। আমি তোর ওস্তাদ হলাম কবে থেকে? একটা স্মাইল দিয়ে। যেদিন থেকে আমার বউ সেন্টারফুডকে পিটিয়ে শায়েস্তা করে বাপের বাড়ি পাঠিয়েছে সেদিন থেকে। হাই হাই, কয় কি? বউকে নাকি পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে? আচ্ছা, তাহলে তোকে এখন রান্না করে দেয় কে? তুই কি রান্না করতে পারিস? না ওস্তাদ, আমি রান্না করতে পারি না, তবে আমাকে এখন রান্না করে দেয় আমার ভাই বাবলগাম। দেখেছেননি আপনারা, চুইংগামের ভাই বাবলগাম আবার রান্নাও করতে জানে। আচ্ছা, বাদ দে সেসব কথা। এখন একটা কাজ করতে হবে। এখন আমার পায়ে একটা চিমটি কাটতো। ঠিক আছে ওস্তাদ। বলেই আমার পায়ে চিমটি কাটলো। ও মা গো, বাঁচাও গো, মরে গেলাম গো। আরে ভাই, শালাই কি করেছে বুঝতে পারছে না তো? চিমটি কাটার পরিবর্তে পায়ে কামড় দিয়ে দিচ্ছে। কামড় দিলি কেন? কাদো কাদো ভাব নিয়ে। সরি ওস্তাদ, আপনাকে চিমটি কাটতে গিয়ে কিন্নির মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল, তাই ভুল করে কামড় দিয়ে দিয়েছি। দূর বোকা, কামড় দিলেই কি আমি তোকে কিছু করতাম নাকি? কথাটা শেষ করার আগেই চুইংগাম মানে ইঁদুরটা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওস্তাদ আপনি অনেক ভালো মানুষ। কিন্তু এ কি, ওর শরীরে লিপস্টিকের গন্ধ এলো কোথায় থেকে? কিরে, তোর শরীরে লিপস্টিকের গন্ধ এলো কোথায় থেকে? অনেকটা লজ্জা পেয়ে বলল, ওস্তাদ গিন্নিকার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার আগে 1 মাসের লিপস্টিক একদিনে খেয়ে নিছি। 1 মাসের মধ্যে মনে হয় না গিন্নি বাড়িতে আসবে, ওই সময় মনে হয় শরীরে লাগছে। লজ্জা ভাব নিয়ে। হায় হায়, আগে জানতাম মানুষ লিপস্টিক খায়, এখন শুনছি ইঁদুরেও খায়। মনে হয় আমার থেকে লিপস্টিক খাওয়া শিখে নিছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে এই কথাগুলো ভাবছিলাম। হঠাৎ করেই কারো ডাকে ধ্যান ভাঙল। তাকিয়ে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে ডাকছে। তা কখন এলে এই ভূতের রাজ্যে? 10-12 দিন হবে। ও, তাহলে অনেকদিন হয়েছে এসেছিস। কিন্তু আপনি এখানে কি করে এলেন আর এই ঘরে কি করছেন? মরার পর থেকেই তো আমি আর নজরুল ভূত হয়ে গেছি। দেখিস না, আমরা এখন ভূত। আর আমি আর নজরুল মিলে ভূত রাজার মেয়ে কেয়াকে গান, কবিতা, উপন্যাস ইত্যাদি লিখে দেই। পুরনো অভ্যাস তো, তাই ছাড়তে পারি না। তারপর কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। গল্প করে এসেই দিলাম এক ঘুম, কিন্তু ঘুমোতে পারলাম না শান্তিতে। শুয়ে আছি, ঘুমটা মাত্র আসছিল এমন সময় কে যেন আমার নাম ধরে ডাক দিল, চেঁচিয়ে চেঁচিয়ে। শিমুল ভাই, ও শিমুল ভাই, ঘরে আছেন? কে আপনি? কিসের জন্য ডাকছেন শুনি? আমি চুনগ্রামের ভাই বাবুলগ্রাম, আপনাকে রাজামশাই ডাকছে। হাই হাই, আমি আবার কি করলাম? নিশ্চয়ই কে ওর বাবার কাছে কিছু বলেছে। আরে না, যাওয়া যাবে না, গেলেই আমাকে খেয়ে ফেলবে। তার চেয়ে একটা কাজ করি, আমি এখান থেকে পালিয়ে যাই। আচ্ছা বাবুলগাম ভাই, আপনি যান, আমি আসছি। দেখলাম ইঁদুরটা চলে যাচ্ছে। আমি আর কোনো কিছু চিন্তা না করে আমিও চুপি চুপি আমার গিটারটা নিয়ে বাসা থেকে বের হয়ে জঙ্গলে এসে বাহিরে যাবার রাস্তাটা খুঁজতে লাগলাম। কিন্তু কিছুতেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। পাগলের মতো রাস্তাটা খুঁজছিলাম আমি। কিন্তু এ কি, ভূত কাক্কু যে সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব, তার আগেই ভূত কাক্কু আমাকে বলতে লাগলো, ভাতিজা, এখান থেকে চলে যেতে চাইছো কেন? আমি কাক্কুকে সব ঘটনা খুলে বললাম। কেয়ার সাথে যা যা হয়েছে তাও খুলে বললাম। ভূত কাক্কু সব শুনে আমায় বললেন, ভাতিজা, তুমি এমনিতেই ভয় পাচ্ছ, চলো আমার সাথে রাজপ্রাসাদে, কিছু হবে না। ঠিক আছে কাক্কু, চলেন। বলেই তার সাথে হাঁটতে হাঁটতে
রাজপ্রাসাদের দিকে যেতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি ইয়া বড় রাজপ্রাসাদ, আর হবেই না কেন, ভূতের রাজা বলে কথা। তারপর আমি আর ভূত কাক্কু রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম। রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা মানে কেয়ার বাবাকে সালাম দিতেই তিনি আমার দিকে চোখ গরম করে বললেন, তুমি নাকি কেয়াকে খুব ডিস্টার্ব করছো এবং তাকে কিস করছো। তোমার সাহস হলো কি করে মানুষ হয়ে ভূত রাজ্যে এসে ভূত রাজার মেয়েকে ডিস্টার্ব করার? আপনার মেয়েকে আমি ডিস্টার্ব করিনি, ওই আমাকে অনেক দিন ধরে ডিস্টার্ব করে। তাই নাকি সেনাপতি? এখনই কেয়াকে রাজসভায় হাজির করো। সেনাপতি দৌড়ে গিয়ে কেয়াকে রাজসভায় নিয়ে আসলো। কেয়াকে উদ্দেশ্য করে, তুমি নাকি ওই ছেলেটাকে ডিস্টার্ব করো, আমাকে মিথ্যা বললে কেন? না বাবা, ও মিথ্যা বলছে, ও প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে। আমি অবাক হয়ে কেয়ার চোখের দিকে তাকালাম। ওই দিনের কেয়া আর আজকের কেয়ার মধ্যে কোনো মিল পাচ্ছি না। আমি স্বপ্নেও ভাবিনি কেয়া আমার নামে এইভাবে নালিশ করবে বলে। তখনকার কথা শুনে আমার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। পরে দেখলাম কেয়া চলে যাচ্ছে। তারপর রাজা মশাই মানে কেয়ার বাবা হুকুম দিলেন আমাকে শুলে চড়ানোর জন্য। কিছুদিন পর মানে 5 দিন পর আমার ফাঁসি। আমি আর নিজেকে সামলে রাখতে না পেরে ভূত কাক্কুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মৃত্যুর ভয়ে কাঁদছি না, কাঁদছি কেয়া আমার নামে এভাবে মিথ্যা বলে আমার এত বড় ক্ষতি করবে তা স্বপ্নেও আশা করিনি। একজন সেনাপতি এসে আমার হাত ধরে টেনে হিচড়ে আমাকে গারদে নিয়ে গেল। ভূত কাক্কুকেও আসতে দিল না। গারদে বসে আছি আর কেয়ার কথা ভাবছি। মেয়েটা এত নীচ আগে জানতাম না। হঠাৎ করে কে যেন আমার নাম ধরে ডাক দিল। চারদিকে খুঁজতে লাগলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। সামনে তাকিয়ে দেখি একটা মশা আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। পরনে মেয়েদের পোশাক, তার মানে এটা মহিলা মশা। কি চাই এখানে? তোমার গান আমার খুব পছন্দ। তা আমি কি করতে পারি আপনার জন্য বলেন? তোমাকে আমি ভালোবাসি। আই লাভ ইউ শিমুল, তোমাকে বিয়ে করতে চাই। হাই হাই, শালি কয় কি এমনিতেই কিছুদিন পর মারা যাব, এই চিন্তায় ঘুম আসছে না। আর ওই মশা কিনা বলে আমায় বিয়ে করবে। মশার সাথে বিয়ে, আহা ভাবতেই কেমন লজ্জা পাচ্ছে। হাই হাই, মশার সাথে বিয়ে হলে তো মারা যাব আমি। বিয়ের পর একটু ঝগড়া হলেই কিছু না পেয়ে আমার রক্ত সব চুষে নিবে। না না, কিছুতেই মশাকে বিয়ে করা সম্ভব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? কেন করতে পারবে না আমাকে বিয়ে তুমি? হ্যাঁ কেন বলো? মানুষের সাথে মশার বিয়ে হয় নাকি? আমি এত কিছু জানি না, তুমি আমাকে বিয়ে করবে, এটাই ফাইনাল। আর এখনই আমাকে প্রপোজ করো। হাই হাই, কয় কি মশাকে নাকি প্রপোজ করতাম? আমি পারবো না। কি? দাঁড়াও, আমি এখনই গিয়ে রাজাকে বলছি তুমি আমাকে খুন করতে চেয়েছিলে, তাই তোমার ফাঁসি আজকেই দেওয়া হোক। এটা কেমন বিপদে পড়লাম। হাই খোদা, বাঁচাও আমারে। এখন আবার যদি সত্যি সত্যি বলে দেয় তাহলে তো যাও, 2-4 দিন বাঁচবো। এটাও হবে না তাহলে। না, তার চেয়ে ও প্রপোজ করে আপদ বিদায় করি। আই লাভ ইউ মশা আপু, এবার তো যান, প্রপোজ তো করলাম। না, এইভাবে না। তাহলে কিভাবে? হাঁটু কেড়ে আমার হাতে চুমুখে হিরো স্টাইলে বলতে হবে। এটা কি আদৌ মশা নাকি মানুষ কিছুই বুঝতে পারছি না। আই লাভ ইউ মশা আপু, তুমি কি আমার রক্ত শূন্যতার কারণ হবে? তুমি কি? কথাটা শেষ করার আগেই হিরোইন যেভাবে হিরোকে জড়িয়ে ধরে তেমনি মশাটাও আমাকে জড়িয়ে ধরল। এই করছেন কি? ছাড়েন ছাড়েন বলেই মশা আপুকে দূরে সরিয়ে দিলাম। যাবার আগে মশা আপু আমাকে বলে গেল, আবার দেখা হবে তোমার বিয়ের রাতে। আমি কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। কিছুটা সময় ভালোই কাটলো গারদে। এই সুখের মুহূর্ত বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। আমার এই সুখের মুহূর্তে জল ঢেলে দিল একজন পেয়াদা। মশাটা চলে যাবার পর আবার কেয়ার কথা মনে পড়তে লাগলো। হঠাৎ করে একজন পেয়াদা এসে বলল, আমার ফাঁসি নাকি আরও একদিন আগে দেয়া হবে। কথাটা শুনে আবার মনটা খারাপ হয়ে গেল। আমি ভেবে চিনতে উত্তর পাচ্ছি না। আমার মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, কেন কে আমার সাথে এমনটা করলো? আমার বুকে অনেক ব্যথা অনুভব করলাম। চোখ দিয়ে এমনি এমনি জল পড়তে লাগলো। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না। দেখতে দেখতে 4টি দিন কেটে গেল। কালকে আমার ফাঁসি। কালকের পর থেকে হয়তো আর কোনো দিন চোখ মেলে তাকাতে পারবো না। আম্মু আব্বুর কথা মনে পড়ছে ভীষণ। মরার আগে একবার যদি আব্বু আম্মুকে দেখতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। বসে বসে কাঁদছি আর উপরের কথাগুলো ভাবছি। হঠাৎ করে কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম, সম্ভবত এদিকেই আসছে। ভাবলাম পেয়াদা টেয়াদা হবে হয়তো, কিন্তু আমার ধারণা ভুল। এটা কেয়া। আমি স্বপ্নেও ভাবিনি কেয়া আমার কাছে আসবে। আমি অনেকটা
অবাক হলেও মনে মনে অনেক খুশি হলাম। ভাবলাম হয়তো নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আবারও আমার ধারণা ভুল প্রমাণিত হলো কেয়ার কথা শুনে। কিরে, আমার সাথে ফাজলামো করার মজা এখন টের পাচ্ছিস? দেখ এবার কেমন মজা, কালকে তো তোর ফাঁসি। বলেই কেয়া ও তার বান্ধবীরা হাসতে লাগলো। কেয়ার কথাটা শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, হাউমাউ করে কেঁদে দিলাম। যাকে এত ভালোবাসি সেই কিনা আমার মৃত্যু কামনা করছে। বসে বসে কাঁদছি, এমন সময় কারো ডাক শুনতে পেলাম। তাকিয়ে দেখি ভূত কাক্কু ও ইঁদুর ভাই দাঁড়িয়ে আছে। কিন্তু ভূত কাক্কুর হাতে ছুরি কেন, আর পরনে সেনাপতির পোশাক? আমি কিছু বুঝে ওঠার আগেই ভূত কাক্কু কয়েদিখানার দরজাটা ভেঙে ফেলল। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথার মধ্যে হাত রাখল। এরপর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখি আমি জঙ্গলে, আমার পাশে ভূত কাক্কু ও ইঁদুর ভাই। আমি কিছু বলতে যাব তার আগেই ভূত কাক্কু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইঁদুরের দিকে তাকিয়ে দেখি ইঁদুরের চোখেও পানি। আমি ইঁদুরকে ডাক দিলাম। ইঁদুরটা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আরে বোকা, কাঁদিস কেন? আমি তো আর মারা গেছি না, তোদের ওসিলাতে আজকে আমি রক্ষা পেয়েছি। ভূত কাক্কু কিছু বলতে চেয়েছিল কিন্তু কান্নার কারণে কিছুই বলতে পারছে না। এই কয়েকদিনে আমার উপর তাদের অনেক মায়া পড়ে গেছে। দেখলাম বনের সব পশু পাখিরাও এসেছে। আমি অনেকটা অবাক হলাম, কারণ সবার চোখেই পানি। একদিনের পরিচয়, অথচ আমাকে কতটা আপন করে নিয়েছে তারা। ভাবতেই দু চোখ বেয়ে অশ্রুর কণা গড়িয়ে পড়তে লাগলো। ভূত কাক্কু আমাকে বললেন কেঁদে কেঁদে, ভাতিজা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, দেরি হলে আবার যেতে পারবে না, রাজার পেয়াদারা এসে যাবে। নিজেকে কোনোভাবেই সামলে রাখতে পারছি না, কারণ তাদের প্রতি আমারও অনেক মায়া জন্মে গেছে। তাই আমি ও হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, কাকা, আমি চলে গেলে তো আপনাকে শুলে চড়াবে রাজামশাই, আমাকে পালানোর জন্য সহযোগিতা করার অপরাধে। আমার জন্য কোনো চিন্তা করিস না ভাতিজা। বলেই ভূত কাক্কু আমাকে একটা সূরা শিখিয়ে বললেন, এটা পড়লেই তুই ভূতের রাজ্য থেকে বেরিয়ে যেতে পারবি। শেষমেশ কেঁদে কেঁদেই সবার সাথে কোলাকুলি করলাম। তারপর ভূত কাক্কু ও ইঁদুর ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তাদের কাছ থেকেও বিদায় নিয়ে সূরাটা পড়লাম। চোখ মেলে তাকিয়ে তো আমি পুরাই অবাক। যে রাস্তাটায় প্রথমে দাঁড়িয়েছিলাম সেই রাস্তাটা এসে দাঁড়ালাম। আরে ভূত কাক্কু তো ঠিকই বলেছিল, ওই যে দেখা যায় বাসটা এখনও দাঁড়িয়ে আছে। দৌড়ে বাসের কাছে গিয়ে ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য ড্রাইভারকে বললাম, ভাই, বাস কতক্ষণ হলো নষ্ট হয়েছে, আর আমাকে আপনি কতক্ষণ যাবৎ দেখছেন না? এই তো 30 মিনিট হবে। আর আপনিও তো সে যে 30 মিনিট আগেই বাস থেকে নেমে কোথায় জানি গিয়েছিলেন। না, এবার নিশ্চিত হওয়া গেল। ভূত কাক্কু ঠিকই বলেছিল, ভূতের রাজ্য হলো অতীত আর আমরা হলাম বর্তমান বা ভবিষ্যৎ। কিছুক্ষণ পর বাস ঠিক হয়ে গেছে, সবাই যার যার সিটে গিয়ে বসছে। আমিও বসলাম আমার সিটে গিয়ে, কিন্তু কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। জঙ্গলে সব পশু পাখি, ইঁদুর ও ভূত কাক্কুর কথা মনে পড়ছে খুব। দেখলাম চোখ থেকে পানি পড়ে আমার শার্টটাও ব্যাগটা ভিজে গেছে। আমার খুব কষ্ট লাগছে। তারাও আমাকে অনেক আপন করে নিয়েছে, আমিও নিয়েছি তাদের আপন করে। আমি বাসের মধ্যে হাউমাউ করে কাঁদতে লাগলাম, বাসে বসে কাঁদতে লাগলাম। বারবার ভূত কাক্কু ও ইঁদুর ভাইয়ার চেহারাটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমাকে পালানোর জন্য সাহায্য করায় ভূত কাক্কু ও ইঁদুর ভাইকে মনে হয় শুলে চড়ানো হবে, আমার জন্য তাদেরকে মরতে হবে ভাবতেই চোখ ফেটে কান্না আসতে লাগলো। আমাকে এভাবে কাঁদতে দেখে কয়েকজন যাত্রী আমার দিকে এগিয়ে এসে কান্নার কারণ জিজ্ঞেস করলো। আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে কয়েকজন খুব মজা নিচ্ছিল। তারা বলছিল, ছেলেটা অল্প বয়সে পাগল হয়ে গেছে। আমি তাদের কথা শুনে কিছুই বললাম না, শুধুই কেঁদেই চলেছি। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ, বয়স 90 থেকে 100 বছর হবে, আমার শরীরে হাত রেখে বললেন, বাবা, আমি তোমার কথা বিশ্বাস করছি, কারণ আমাদের সময় আমাদের এক বন্ধু এই রাস্তায় গিয়েছিল আর বেঁচে ফিরতে পারেনি। আবার আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি এই রাজ্যে গেলে নাকি আর কেউ বেঁচে ফিরে আসতে পারে না। তুমি এসেছো, এটাই ভাগ্য। আমি বৃদ্ধের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা নেড়ে হাঁ বললাম। বাস ছুটে চলছে তার নিজ গতিতে। বৃদ্ধ ও অন্যান্য লোকেরা সবাই যার যার সিটে বসে ঘুমাচ্ছে। আমিও হয়তো তাদের মতোই এতক্ষণে ঘুমের দেশে চলে যেতাম, কিন্তু ওই একটা ঘটনার জন্যই ঘুমাতে পারছি না। রাত্রি 2-3টা বাজবে হয়তো। বাসের সব যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন, শুধুমাত্র আমি আর ড্রাইভার ছাড়া। আমি ঘুমোতে চেষ্টা করছি কিন্তু পারছি না, আর কাঁদতেও পারছি না। চোখের পানি মনে হয় সব শুকিয়ে গেছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠলাম হেল্পারের ডাকে।
নির্দিষ্ট স্থানে এসে পৌঁছে গেছি। পাশে একটা দোকান ছিল, ওইখানে একটা পানির বোতল কিনলাম। তারপর মুখ ধুয়ে হালকা নাস্তা করে আম্মুর আত্মীয়দের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির কাছাকাছি গিয়ে পানি দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে কেউ বুঝতে না পারে আমি কান্না করতে করতে এসেছি। বাড়ির ভিতরে গিয়ে সবাইকে সালাম করে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। ঘুম থেকে উঠে নাস্তা করে আবার শুয়ে পড়লাম। এভাবে 6টা দিন ভালোই কাটলো, কিন্তু এখানে আর থাকা যাবে না। আম্মু আব্বুকে মিস করছি খুব। যেমন ভাবা তেমন কাজ, তাই সিদ্ধান্ত নিলাম কালকেই বাড়িতে চলে যাব। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুকে গোতাচ্ছিলাম, হঠাৎ করে একটা মশা আমার হাতে এসে বসলো। আমি তো অবাক, কারণ এটাই হলো আমার প্রেমিকা, মানে মশা প্রেমিকা। আমি কিছু বলতে যাব, তার আগে মশাটা আমাকে বললেন দরজাটা বন্ধ করে দিতে। আমিও দরজা বন্ধ করে দিলাম, কিন্তু এ কি, এ যে আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আমি শুধু চেয়ে চেয়ে দেখছি, তারপর মশাটা ভূতরাজ্যে যতটুকু বড় ছিল ততটুকু বড় হলো। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মশাটা বলল লজ্জা পেয়ে, এমন করে কি দেখছো? তোমাকে দেখছি। আর দেখতে হবে না, আমার লজ্জা করে না বুঝছি। ও আমার লজ্জাবতী রে। কিন্তু এ কি, মশাটা আমাকে হুট করেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদছো কেন? আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না। আমার স্বামী কালকে ফিরে এসেছে, আমি ওকে তোমার থেকেও বেশি ভালোবাসতাম, এখনো বাসি। ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর? রাজা ভূত কাক্কু ও ইঁদুর ভাইকে ফাঁসি না দিয়ে ছেড়ে দিয়েছে, আর আমি আসার সময় ভূত কাক্কু বলে দিয়েছে তোমাকে বলতে। তুমি বাড়িতে যাওয়ার সময় ভূত কাক্কুর সাথে দেখা করে যাবে ভূত রাজ্যে গিয়ে। আমি এখন আসি, আমার স্বামী আমার জন্য বাহিরে অপেক্ষা করছে, ভূত রাজ্যে দেখা হবে। বলেই সেই মশাটা অদৃশ্য হয়ে গেল। আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। ভূত কাক্কু ও ইঁদুর ভাই বেঁচে আছে, তার মানে তারা মরেনি। আমার ইচ্ছা হচ্ছে এখনই ভূত রাজ্যে চলে যেতে, কিন্তু এখন তো আর বাস পাবো না, তাই গেলাম না। খুশির চোটে সারা রাত ঘুম হয়নি। কখন সকাল হবে ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে গেলাম। সকাল হতেই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠলাম। বাস চলছে, যাত্রীরা সবাই এদিক ওদিক তাকাচ্ছে। আমি কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে আশিকি টুর ছবির গানগুলো শুনছি। হঠাৎ করে জানালা দিয়ে চোখ পড়ল ওই রাস্তাটার দিকে। ও শিট! খুশির চোটে আমার মনে ছিল না যে আমি এখানে নামবো। ড্রাইভারকে বাস থামাতে বললাম। বাস থেকে নেমে ভাড়া দিয়ে বাসকে বিদায় করে দিলাম। আস্তে আস্তে রাস্তাটার দিকে এগোতে লাগলাম। আজ খুব আনন্দ লাগছে, মনের মধ্যে আনন্দের বন্যা বইছে। ভূত কাক্কু সব পশু পাখিদের সাথে আবার দেখা হবে বলে এইটা আনন্দের চোটে তো সূরাটাই ভুলে গেলাম। এখন কি করি? যদি সূরাটা না পারি তাহলে তো এখানেই পচে মরতে হবে। এই তো মনে পড়েছে। হুস হুস হুস, আমার কি দোষ? এখন শিমুল ভিতরে যাবে। দরজা খুলো, ঠুস। এই তো আমি ভূতের রাজ্যে এসে গেলাম, কিন্তু ভূত কাক্কুকে তো দেখছি না। আরে ওই যে দেখা যায় ভূত কাক্কু, ইঁদুর ভাই, সকল পশু পাখিগুলো আমার দিকে আসছে। আরে আমি আসার খুশিতে ভূত কাক্কু দেখি ভ্যান পার্টির আয়োজন করেছে। অনেকগুলো ভূত গান গাচ্ছে আর গিটার, বেহালা, ঢোল ইত্যাদি বাজাচ্ছে। আমি দৌড়ে ভূত কাক্কুর কাছে গেলাম, কিন্তু ভূত কাক্কুকে কেমন অচেনা অচেনা লাগছে। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, তার মুখটা অনেক শুকিয়ে গেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভূত কাক্কু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। ইঁদুর ভাইও আমাকে জড়িয়ে ধরলেন। দেখলাম ইঁদুর ভাইয়ের শরীরটা আগের থেকে অনেক শুকিয়ে গেছে। ভূত কাক্কু আমাকে বলল, ভাতিজা চল, অনেক দিন যাব দুজনে মিলে একসাথে খাই না, আজকে খাবো। ঠিক আছে কাক্কু চলেন। বলেই আমি ভূত কাক্কু ও ইঁদুর ভাই হাঁটতে লাগলাম। দেখলাম সকল পশু পাখি ও আমাদের পিছনে বাদ্যযন্ত্র বাজিয়ে হইচই করে আসছে। ভূত কাক্কুর সাথে কথা বলতে বলতে হাঁটছি, কিন্তু এ কি, ভূত কাক্কু আমাকে রাজপ্রাসাদ মানে কিয়াদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে কেন? আরে আজব, আজকে রাজপ্রাসাদটাকে এত সুন্দর করে সাজিয়েছে কেন? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি ভূত কাক্কুকে বললাম, কাক্কু আমাকে রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছেন কেন? আরে ব্যাপার কি, এটা আমি কি দেখছি? আর আজকে রাজপ্রাসাদটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? ভূত কাক্কু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ভাতিজা কালকে আমাদের রাজার মেয়ে মানে কি আর বিয়ে, পাশের রাজ্যের একটা ভূত রাজার ছেলের সঙ্গে। কাকুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিয়াকে যতটা ঘৃণা করি তার থেকেও যে বেশি ভালোবাসি। নিজেকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু এই সময় চোখের পানিটাকে আটকে রাখতে পারলাম না। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। আমি যে কিয়াকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাবে, এটা আমি সহ্য করব কিভাবে? বুকে হাজারো কষ্ট চেপে রেখে
রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম। পাহাড় সমান কষ্ট চাপা কষ্ট নিয়ে রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম। কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না। মাথা নিচু করে ভূত কাক্কুর সাথে হাঁটছি। ভূত কাক্কু আমাকে বারবার দেখছে। আমার একটা বিষয় খুব খারাপ লাগলো দেখে, যে ভূত কাক্কু আমার মন খারাপ থাকলেই বারবার আমাকে জিজ্ঞেস করে, ভাতিজা মন খারাপ কেন? আজ সেই ভূত কাক্কুই কিনা আমাকে কাঁদতে দেখে হাসছে। আমি মন খারাপ করে হাঁটছি। হঠাৎ ভূত কাক্কু আমাকে বলল মুচকি এসে, ভাতিজা, সামনে একটা রুম আছে, তুমি ওটায় গিয়ে বসো, আমার একটা কাজ আছে, কাজটা করেই আসছি। ঠিক আছে কাক্কু। কাক্কু চলে গেল। আমি সামনের একটা রুমে গিয়ে বসলাম। বাহ, রুমটা আমার মনের মতো করেই সাজানো দেখছি, কিন্তু দেখে মনে হচ্ছে এটা কারো বেডরুম। যাই হোক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু এ কি আমি ঠিক দেখছি তো? এই রুমে কে আসলো কোথায় থেকে, তাও আবার ভেজা চুল নিয়ে। ভেজা চুলে কেয়াকে অন্যরকম সুন্দর লাগছিল। তার মানে এটাই কেয়ার বেডরুম। আজকের রক্ষা নাই, ফাঁসি অনিবার্য। আমি ভেবে পাচ্ছি না এটা আমি কি দেখলাম। আমি অবাক হলাম কেয়ার চোখ দুটো দেখে। চোখগুলো ফোলা ফোলা, মনে হয় অনেক কান্না করেছে। চোখের নিচে আবার কালো দাগও দেখা যাচ্ছে। আমার মনে হয় অনেক দিন যাবৎ কান্না করেছে। মুখটা একদম শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে। আগের কেয়া আর এখনকার কেয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু কেয়া কান্না করবে কেন? আমার জন্য? আরে না, ও কেন আমার জন্য কান্না করবে? ও তো আমাকে ঘৃণা করে। না, আর এখানে থাকা যাবে না। যত তাড়াতাড়ি রুম থেকে বের হব ততই আমার জন্য মঙ্গল। কিন্তু এ কি, আমি পা সামনে ফেলতে পারছি না কেন? নিশ্চয়ই কোনো কিছুর সঙ্গে শার্টটা আটকে গেছে। পিছনে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম, কারণ কেয়া আমার শার্টটা পিছন দিক থেকে টেনে ধরেছে। এখন মনে হয় আমাকে আটকে রেখে কোনো পেয়াদাকে ডেকে আমাকে গারদে পুরবে। না, যেভাবেই হোক ওর কাছ থেকে ছাড়া পেতে হবে। কাঁদো কাঁদো গলায়, সরি দেখুন আপু, আমি ইচ্ছা করে আপনার রুমে প্রবেশ করিনি, ভুল করে এই রুমে এসে গেছি। চোখ বড় বড় করে, তুই আমাকে আপু ডাকলি কেন? ভুল করে আসিস আর জেনেই আসিস, শাস্তি তোকে পেতেই হবে। সরি আপু। আবার আপু? শাস্তি আরো 1 গুণ বাড়ানো হলো আপু ডাকার জন্য। সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, কালকে আমার বিয়ে বলে ছেড়ে দিলাম। পরবর্তীতে এইরকম ভুল হলে মাথায় তুলে আছাড় মারবো। মনে মনে, পাইলে তো আচার দিবেন, তার আগে আমি পগার পার হয়ে যাব। কি এত ভাবছিস? কাল বিয়েটা শেষ হলেই এই রাজ্য ছেড়ে চলে যাবি, নয়তো ফাঁসির দড়িতে ঝুলাবো। কেয়ার বিয়ে কথাটা শোনার পর আর একটা কথাও বলতে পারলাম না। মূর্তির মতো ওর সামনে দাঁড়িয়ে রইলাম। চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। এক হাত দিয়ে চোখের পানিগুলো মুছে বললাম, ঠিক আছে, কালকে আপনার বিয়ের পরই চলে যাব। চুপ। ওর চুপ থাকা দেখে মাথাটা তুলে কেয়ার দিকে তাকালাম। এ কি, আমি কি ঠিক দেখছি? তো কেয়ার চোখে পানি কেন? আমি কিছু বলতে যাব তার আগে কেয়া এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা আমার মনের ভুল? ভাই, একটা চিমটি কাটেন তো আমার হাতে। ওই মিয়া, চিমটি কাটতে বলছি বলে কি এত জোরে চিমটি কাটবেন নাকি? না, এটা স্বপ্ন না, সত্যি সত্যি কে আমাকে অনেক জোরে জড়িয়ে ধরছে। তাহলে কি কেয়াও আমাকে ভালোবাসে নাকি নাটক করছে আমাকে ফাঁসানোর জন্য? দেখুন, আমাকে যদি আপনার ফাঁসি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বলুন, আমি নিজ থেকে রাজি হয়ে যাব। তাই বলে এত আজাইরা নাটক করতে হবে না বলেই চলে আসতে লাগলাম। কিন্তু কেয়া কিছুতেই বের হতে দিচ্ছে না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে না জানিয়ে এত বড় নাটক করাটা আমাদের কারো ঠিক হয়নি। মানে কিসের নাটক? তোমাকে ওই দিন ফাঁসি দিতে গিয়ে গারদে নিয়ে যাওয়া হয়েছিল না? আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম। যেদিন তোমার ফাঁসির কথা ছিল ওই দিন ফাঁসি না, আমার সাথে তোমার বিয়ের কথা ছিল। কিন্তু তোমাকে একটু ভয় দেখানোর জন্য আমরা বলেছিলাম তোমার ফাঁসি, যেটা ভূত কাক্কুও জানতো না। আর ওই দিন রাতেই ভূত কাক্কু তোমাকে পালাতে সাহায্য করে। জানো, তুমি পালিয়ে যাবার পর থেকে আমি একটা মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। সারাক্ষণ শুধু কান্না করছি আর তোমার কথাই ভাবছি। সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তোমার থেকে আমার কষ্ট বেশি হয়েছে জানো। তবে তুমি যে বললে পাশের রাজ্যের এক ভূত রাজার ছেলের সাথে কাল তোমার বিয়ে। আর সেই রাজার ছেলে তুমি। আমি কখন রাজার ছেলে হলাম? আরে বোকা, ভূত কাক্কুকে তুমি কাক্কু বলে ডাকো, আর উনি তোমাকে ছেলের মতোই দেখে। ভূত কাক্কু হলেন পাশের রাজ্যের রাজা। ওনার কোনো সন্তান নেই বলে ইঁদুরের হাতে
রাজ্যভার দিয়ে আমাদের রাজ্যে থাকেন, আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো দেখেন, আর তুমি হলে তার সন্তান। তাহলে তুমি পাশের রাজ্যের রাজার ছেলে না? ও তাই তো। আর হু হু করতে হবে না, এখন এখানে একটু ঘুমাও, কালকে আবার সারা রাত জেগে থাকতে হবে। ও কালকে তো আমাদের বিয়ে, তো তবে কালকে সারা রাত জেগে থাকতে হবে কেন? বিড়াল মারতে হবে না তোমাকে। বিড়াল তো এখনই মারা যায়, যে কোনো সময়। তুমি একটা লাঠি নিয়ে এসো, আমি বিড়াল মারছি এখনই। আরে বোকা চন্দ্র, এখন ঘুমাও, বিয়ে হোক, তারপর তোমাকে বিড়াল কিভাবে মারতে হয় শিখাবো। ধুমধাম করে আমার আর কেয়ার বিয়েটা হলো। সকল পশু পাখিকে নিয়ে একটা সেলফি তুলছি, আপনাদের অন্য একদিন দেখাবো। ইঁদুর ভাই, ভূত কাক্কু, শ্বশুর শাশুড়িকে বিদায় জানিয়ে কেয়াকে নিয়ে সোজা ভূতের রাজ্য থেকে আমাদের বাসায় আসলাম। আম্মু অনেকটা অবাক হলেও আমি সব ঘটনা খুলে বললাম, তাই আম্মু খুশি হয়ে মেনে নিলেন। চাঁদের মতো এরকম বউ পেয়ে আম্মু তো মহা খুশি। দেখলাম কিছুক্ষণের মধ্যেই বাসর ঘর সাজানো হয়ে গেছে। রাত ঠিক 11টায় বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকে দেখি বউ আমার বড় ঘোমটা দিয়ে বসে আছে। তারপর কাছে গিয়ে বললাম, আমাকে বিড়াল মারা শিখাবে না? দাঁড়াও, শিখাচ্ছি। বলেই আমার মতো নিষ্পাপ সরল সোজা পোলাডার ওপর সেজে ঝাঁপিয়ে পড়ে বিড়াল মারতে বাধ্য করলো। বাকিটা ইতিহাস। সমাপ্ত।